সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের টপিকস চতুর্থ অধ্যায় অর্থাৎ রাসায়নিক পরিবর্তনের এমসিকিউ বাকি অংশ, অর্থাৎ যতটুকু আমি লাস্ট ক্লাসে যতটুকু দেখিয়েছিলাম তারপরের অংশ থেকে শুরু হবে। আমি তারপরেও গত ক্লাসের অংশ বিশেষ একটু হাইলাইট করছি যাতে তোমাদের অন্তত সেটা কিছুটা আবার প্রিপারেশন তোমরা রিভিশন করতে পারো। আমরা গতদিন গ্রিন কেমিস্ট্রি নিয়ে আলোচনা করেছিলাম, গ্রিন কেমিস্ট্রি বা সবুজ রসায়ন। তারপরে যেটা ছিল সেটা হচ্ছে কোনো একটা বিক্রিয়ায় যে প্রভাবক ব্যবহার করা হয় সেই বিভিন্ন প্রকার প্রভাবকের প্রকারভেদ, তারপর বিক্রিয়ার হার কিভাবে নির্ণয় করতে হয়, খুব ইম্পর্টেন্ট একটা টপিক ছিল। আজকে আমি মূলত যেটা দেখাবো সেটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার গতির উপর যে বিভিন্ন উপাদানগুলো বিভিন্ন তাপমাত্রা বা অন্যান্য উপাদান যেগুলো প্রভাব বিস্তার করে সেগুলো নিয়েই কিছুটা আলোচনা করব। আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে সক্রিয় শক্তি বা অ্যাক্টিভেশন এনার্জি। তাহলে প্রথমে আমি যেটা নিয়ে শুরু করব সেটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার উপর তাপমাত্রার প্রভাব। দেখো, রাসায়নিক বিক্রিয়ার উপর তাপমাত্রার প্রভাব সম্পর্কিত ছোট্ট কিছু কথা বলি। সেটা হচ্ছে একটি বিক্রিয়ার হার সাধারণত টেম্পারেচার বাড়লে বিক্রিয়ার হার বা বিক্রিয়ার গতিটা বাড়ে। যেমন এরকমও বলা আছে, প্রতি 10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধিতে কোনো বিক্রিয়ার হার দ্বিগুণ বা কোনো কোনো ক্ষেত্রে 3 গুণ বৃদ্ধি পায়। তাহলে এই ক্ষেত্রে একটা বিক্রিয়ার উপর তাপমাত্রার প্রভাব বিস্তারকারী যে সমীকরণটা আছে, আমি প্রথমেই সেই সমীকরণটা, আচ্ছা তার আগে আমি চ্যাপ্টারটার নামটা একটু লিখি। আমার চ্যাপ্টারটার নাম হচ্ছে রাসায়নিক পরিবর্তন। এই রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারটার উপরেই তাহলে আমি প্রথমেই জোর দিব রাসায়নিক পরিবর্তন। তাহলে এই রাসায়নিক পরিবর্তনে আমরা প্রথমে যেটা লিখলাম সেটা হচ্ছে আরহেনিয়াস সমীকরণ। আরহেনিয়াস সমীকরণ এবং আরহেনিয়াস সমীকরণটা এটা হচ্ছে বিক্রিয়ার অর্থাৎ বিক্রিয়ার হারের উপর তাপমাত্রার যে প্রভাব সেটা এই সমীকরণ দিয়ে প্রকাশ পায়। এবং সমীকরণটা হচ্ছে K equals A e to the power minus EA divided by RT। এখন অনেক সময় ছোট একটা প্রশ্ন আসতে পারে যে আরহেনিয়াস সমীকরণটা লিখো। তাহলে K equals A e to the power minus EA by RT। সমীকরণে K হচ্ছে বিক্রিয়ার বেগ ধ্রুবক, A আরহেনিয়াস ধ্রুবক, E হচ্ছে একটা এক্সপোনেনশিয়াল টার্ম, আর মাইনাস EA, এই যে EA যেটা আছে সেটা হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি বা সক্রিয় শক্তি, আর হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক, এবং T হচ্ছে পরম তাপমাত্রা। তাহলে আমরা আরহেনিয়াস সমীকরণটা পাচ্ছি K equals A e to the power minus EA by RT। এই সমীকরণকে যখন আমি লগ অথবা লন নিয়ে এটা ফাইনালাইজ করব, তাহলে সেই ক্ষেত্রে মান হয় এরকম, ln K equals ln A minus EA divided by RT। এটা হচ্ছে ln K equals ln A, ln না, এটা অ্যাকচুয়ালি ln ধরা হয়, ln K equals ln A minus EA by RT। আবার যদি ln কে আমি log এ নিয়ে যাই তাহলে এটা দাঁড়াবে কি, log K equals log A minus EA divided by 2.303 R into 1 by T। এই সমীকরণ দ্বারা দেখো log K equals log A minus EA by 2.303 R into 1 by T।
তাহলে আমি সমীকরণটা আর্নিয়ার সমীকরণকে মানে ln অথবা log নিয়ে আমি এটা করতে পারি অথবা এটাও করতে পারি। যখন আমি এই সমীকরণে অর্থাৎ আমার এই যে 1/t যে মানটা আছে সেই মানটাকে যদি আমি x অক্ষের সাথে তুলনা করি আর log কে এটাকে যদি y এর সাথে তুলনা করি তাহলে এটা y mx c এরকম একটা সমীকরণ দাঁড়ায়। এবং খেয়াল করো আমরা যদি পাশে সমীকরণের একটা লেখচিত্র অঙ্কন করি এবং লেখচিত্রে আমি যদি এইদিকে 1/t আঁকি এবং এইদিকে যদি আমি ln k এটা ড্র করি মানে ln k এর বিপরীতে 1/t যদি ড্র করি তাহলে সেই ক্ষেত্রে আমার যে সমীকরণটা দাঁড়ায় এরকম একটা সরলরেখার সমীকরণ দাঁড়াবে, যেখানে আমার এখানে যে ঢালটা হবে সেই ঢাল m সমান -ea ডিভাইড বাই r। এই যে দেখো -ea ডিভাইড বাই r, এটা ln k এর বিপরীতে যদি আমি 1/t ড্র করি তাহলে সেক্ষেত্রে আমার ঢালের মান হবে -a/r। এবার যদি আমি সেটা না করে এদিকে 1/t কিন্তু এদিকে যদি আমি log k এটা করি তাহলে সেক্ষেত্রে সমীকরণটা এরকমই দাঁড়ায়, কিন্তু তখন আমাদের এখানে যে ঢালটা হবে অর্থাৎ m -ea ডিভাইড বাই 2.303r এই মানটা দাঁড়ায়। তাহলে খেয়াল করো আমাদের আর্হেনিয়াস সমীকরণ যেটা আসছে সেটা হচ্ছে k a to the power -a/rt, যেটাকে ln k ln a -a/rt অথবা আমি যদি log k করি কারণ এটা 2.303 log k পরে 2.303 দিয়ে ভাগ করলে মানটা এরকমই আসে। তাহলে আমার লেখচিত্র হিসেবে যদি ফিগারটা 1/t এর এগেইনস্টে ln k ড্র করি তাহলে সেক্ষেত্রে এরকম একটা সরলরেখার সমীকরণ পাওয়া যাবে যেখানে আমার ঢালের মানটা হবে -a/r। আবার যদি আমার 1/t এর এগেইনস্টে log k 1/t টা x অক্ষের দিকে আর log k যদি y অক্ষের দিকে থাকে সেক্ষেত্রে আমার ঢালের মান -ea/2.303r। এবং একটু খেয়াল করো অনেক সময় আমাদের পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে এইভাবে যে ধরো আমার এই সমীকরণের মধ্যে যে এরকম একটা ফিগার ড্র করে 1/t এর এগেইনস্টে ln k দেওয়া হলো। এখন আর্হেনিয়াস সমীকরণ থেকে আমার যে প্রশ্নগুলো আসে সাধারণত সেটা হচ্ছে ধরো একটা লেখচিত্র দেওয়া হলো এখানে 1/t এর এগেইনস্টে এখানে ln ln k, স্বাভাবিকভাবে জানি আমরা তখন ঢালের মান হবে -ea/r। এবং যদি ঢালের মানটা দেওয়া থাকে যে ঢাল সমান -60 তাহলে -60 যদি দেয় তখন আমরা এই সমীকরণে অর্থাৎ -ea/r = -60 তখন আমরা সুতরাং অর্থাৎ আমি যদি একটু লিখি তাহলে এইভাবে মানটা শো করে -ea ডিভাইড বাই r = -60। তাহলে দেখো মাইনাস মাইনাস যদি কাটাকাটি যায় তাহলে ea = r * 60। আর এখানে r এর যে মানটা আছে r মানে হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক, সেই মানটা কিন্তু আমাদের অবশ্যই 8.314 জুল পার কেলভিন পার মোল ইনটু 60। তো এখানে মান যে আসবে তাই বসবে। আমি জাস্ট তোমাদেরকে এটাই অন্তত বলতে যাচ্ছি যে সক্রিয় শক্তি বের করার জন্য আমার ঢালের মানটা দিলেই হলো। এবং সেক্ষেত্রে 1/t এর এগেইনস্টে সেটা ln k আছে নাকি log k আছে সেটা তোমাকে দেখতে হবে। যদি ln k থাকে তখন সেটা ঢাল হবে -ea/r, কিন্তু যদি সেটা log k থাকে তখন আমার মানটা হবে ঢালের মান হবে -ea/2.303r। তখন এটা সমান -60 হবে। ওখান থেকে আমরা অ্যাক্টিভেশন এনার্জি বা সক্রিয় শক্তিটা খুব সহজেই বের করে নিতে পারব। তাহলে এই বিক্রিয়ার মাধ্যমে আমরা এটাই জানতে পারি যে কোনো একটা বিক্রিয়ার তাপমাত্রা যত বাড়বে তত
বেশি সংখ্যক অণু পরস্পরের সাথে সংঘর্ষে লিপ্ত হবে এবং খুব দ্রুততম সময়ের মধ্যে বিক্রিয়া সংঘটিত হবে, অর্থাৎ সক্রিয়ণ শক্তির মানটা কিন্তু তখন কমে যাবে। তাহলে সক্রিয়ণ শক্তির মান তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে কমে। কোন বিক্রিয়ার ক্ষেত্রে? সাধারণত তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে, অর্থাৎ যে বিক্রিয়ায় আমার তাপ শোষিত হবে, তাহলে সেক্ষেত্রে এক ধরনের বিক্রিয়া হবে, আর যে ক্ষেত্রে তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে সেটা আরেক ধরনের বিক্রিয়া হবে। আবার আরেকটা জিনিস হচ্ছে, যে বিক্রিয়াটাতে আমরা জানি যে অর্থাৎ ধনাত্মক প্রভাব এবং ঋণাত্মক প্রভাব দিয়েও কিন্তু আমরা সক্রিয়ণ শক্তির মানটা কমাইতে বাড়াইতে পারি। যেমন কোন একটা বিক্রিয়ায় আমি যদি ধনাত্মক প্রভাব ইউজ করি, ধনাত্মক প্রভাব ইউজ করার মানে হচ্ছে অর্থাৎ যে প্রভাব দিলে মানে খুব দ্রুত সময়ের মধ্যে সেটা করা যাবে, তার মানে যত দ্রুত করা যায় তত কিন্তু আমার সক্রিয়ণ শক্তির মানটা কমে আসে। তার মানে ধনাত্মক প্রভাবক যোগে কোনো বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি হ্রাস পাবে, আর ঋণাত্মক প্রভাবক যোগে কোনো বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি বৃদ্ধি পাবে। তাহলে এবার আমরা আর্নিয়ার সমীকরণ থেকে বুঝলাম যে ঢাল যদি দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে 1/t এর এগেইনস্টে ln কে আছে নাকি log কে আছে সেটা বের করে আমি খুব সহজেই সক্রিয়ণ শক্তির মানটা বের করতে পারি। এবার তোমাদেরকে আরেকটু ভিন্ন ধরনের একটা দেখাবো, সেটা হচ্ছে সক্রিয়ণ শক্তির লেখচিত্র থেকে আমরা কিভাবে বের করতে পারি সেটাই কিন্তু আমি দেখাচ্ছি এখন। দেখো লেখচিত্রে আমাদের একটু সাবধানে এটা দেখবা যে সক্রিয়ণ শক্তির মান কিভাবে বের করতে হয়। এটা কিন্তু অনেক সময় সৃজনশীল প্রশ্নেও থাকতে পারে, এবং সেক্ষেত্রে আমি তোমাদেরকে একটা লেখচিত্র অঙ্কন করে দেখাচ্ছি। ধরো আমি লেখচিত্রটা একটু বড় করেই আঁকতেছি। এইটা একটা লেখচিত্রের অংশ, যেখানে বলা আছে এটা হচ্ছে 10 কিলো জুল, 20 কিলো জুল, এটা 30 কিলো জুল, তারপরে 40, এটা 50, এটা 60, এটা 70 এবং এখানে এটা হচ্ছে 80 কিলো জুল পর্যন্ত আমি এখানে আঁকলাম। খেয়াল করো, আমার এখান থেকে শুরু করে 10, 20, 30 এটা শক্তির পরিবর্তন। এখন ধরো বাই চান্স আমার এইখানে বিক্রিয়ক দেওয়া আছে, এখানে বিক্রিয়ক থাকা অবস্থায় তার শক্তির মান হচ্ছে, ধরো আমি এই পয়েন্টটাকে যদি ধরি এখানে 15 কিলো জুল ধরো দেওয়া আছে। বিক্রিয়ক থাকা অবস্থায় তার অভ্যন্তরীণ শক্তি হচ্ছে 15 কিলো জুল, কারণ 10 আর 20 এর মাঝখানে যদি হয় মাঝামাঝি জায়গায় তাহলে সেটা 15 কিলো জুল। এবার আমি ধরলাম যে এই বিক্রিয়কটা একদম যেতে যেতে সর্বোচ্চ চূড়া অর্থাৎ 80 পর্যন্ত ওঠার পরে সেটা নেমে এই পর্যায়ে চলে আসলো, এবং এইখানে হচ্ছে সেটা আমি ধরলাম যে এখানে যদি আমি মানটা করি তাহলে এটা দাঁড়ায় ধরো এটা এই মানটা, এবং এটা হচ্ছে ধরো বাই চান্স 25 কিলো জুল, 25, অর্থাৎ আমার এইটা হচ্ছে উৎপাদ, এইটা উৎপাদ, এটা বিক্রিয়ক, এবং এখানে এটা হচ্ছে সর্বোচ্চ চূড়া, এবং সর্বোচ্চ চূড়াতে আমি মার্ক করলে এটা ধরো 80 কিলো জুল এই শক্তিতে আছে। উৎপাদের শক্তি হচ্ছে 25 কিলো জুল আর বিক্রিয়কের শক্তি হচ্ছে অনলি 15 কিলো জুল। আমি এখানে ব্র্যাকেট দিয়ে যা দেখালাম সেটা হচ্ছে অর্থাৎ আমার এই পাশের সাথে মানগুলো আমি মানে অ্যাডজাস্ট করে তোমাদেরকে দেখালাম যে কোন মানটা কত আছে। বিক্রিয়কের শক্তি 15 আর উৎপাদের শক্তি হচ্ছে আভ্যন্তরীণ শক্তি হচ্ছে 25 কিলো জুল, আর আমাদের সর্বোচ্চ চূড়ায় যে শক্তি সেটা হচ্ছে 80 কিলো জুল। এখন একটা জিনিস খেয়াল করো, তাহলে এই যে বিক্রিয়কটা আমার উৎপাদে পরিণত হইতে হলে আমি সরাসরি তো এখান থেকে এখানে চলে যেতে পারতাম, কিন্তু কেন এখানে উপরে উঠে আর সক্রিয় শক্তি বাকি সেটা একটু ভালো করে খেয়াল করে দেখো। অর্থাৎ আমি ধরো এ বি একটা পদার্থ, এটার সাথে সি ডি একটা জিনিসের বিক্রিয়া করায় না, মানে এর সাথে বি এর বন্ধন আছে, সি এর সাথে ডি এর বন্ধন আছে। এখন যদি বাই চান্স আমাদের এ সি প্লাস বি ডি উৎপন্ন হয়, বি প্লাস সি ডি বিক্রিয়া করে এ সি প্লাস বি ডি উৎপন্ন হলো,
তার মানে এই যে এ এবং বি এর মধ্যকার যে বন্ধনটা আছে সেটা ভাঙতে হবে, আবার সি এবং ডি এর মধ্যকার বন্ধনও কিন্তু ভাঙতে হবে। তাহলে এই ভাঙার জন্য যে শক্তিটুকু লাগবে সেটি হচ্ছে আমার বিক্রিয়ক থেকে এই সর্বোচ্চ চূড়ায় যাওয়ার জন্য যে শক্তিটা, সেই শক্তিটা। তার মানে এখন আমরা সক্রিয়ণ শক্তি, এবং এটাই হচ্ছে কিন্তু আমাদের অ্যাকচুয়ালি সক্রিয়ণ শক্তি, অর্থাৎ এই থেকে এই পর্যন্ত। তার মানে এটার সাথে সক্রিয়ণ শক্তির সাথে কিন্তু আমাদের লেখচিত্রে উৎপাদের কোনো সম্পর্ক নাই, উৎপাদ যেখানে হবে। তার মানে আমার বিক্রিয়ককে যখন আমি তাপ দেব তখন সে যে সর্বোচ্চ চূড়া পর্যন্ত যাবে, কারণ সর্বোচ্চ চূড়া পর্যন্ত যাইতে কিন্তু তার শক্তি প্রয়োজন হয়, অর্থাৎ এই পর্যন্ত গিয়ে তাদের মধ্যকার বন্ধনগুলো সব ভেঙে যায়। তাহলে আমরা বলতে পারি যে কোনো বিক্রিয়ক ন্যূনতম যে পরিমাণ শক্তি অর্জন করে উৎপাদে পরিণত হওয়ার অবস্থা অর্জন করে। কারণ এখান থেকে কিন্তু আমার যখন বন্ধনগুলো ভেঙে গেছে তখন আবার এ এর সাথে সি এর বন্ধন হবে, আবার বি এর সাথে ডি এর বন্ধন হবে। যখন বন্ধন হয় তখন কিন্তু শক্তি নির্গত হয়, যখন বন্ধন ভাঙে তখন শক্তি প্রয়োজন হয়। তাহলে এখানে যখন শক্তি আস্তে আস্তে মানে নির্গত হবে, অর্থাৎ এ এবং সি আর বি আর ডি বিক্রিয়া করার পরে যে শক্তিটা নির্গত হয় সেটা হচ্ছে এই 80 থেকে শুরু করে এই পর্যন্ত, অর্থাৎ শক্তি নির্গত হচ্ছে এত আর শক্তির প্রয়োজন হচ্ছে এত। তার মানে দেখেই বোঝা যাচ্ছে শক্তির প্রয়োজনের পরিমাণটা বেশি, নির্গত শক্তির পরিমাণ কম। তাহলে সেক্ষেত্রে আমার যদি এই বিক্রিয়াটা যদি আমার বিক্রিয়কে মানে বন্ধন ভাঙার জন্য বেশি শক্তি লাগে, বন্ধন গড়লে শক্তি কম নির্গত হয়, তাহলে সেক্ষেত্রে আলটিমেটলি কিন্তু বন্ধন ভাঙার জন্য বেশি শক্তি লাগবে, সুতরাং সেটা তাপহারে বিক্রিয়া হবে। এবং কারণ আমার বেশি পরিমাণে শক্তি প্রয়োজন হচ্ছে, তাহলে এই ক্ষেত্রে আমার এখানে মানে সিম্পল কথা, এখানে যে জিনিসটা আসে সেটা হচ্ছে এটার সক্রিয়ণ শক্তি বা ই এর মান কত। ই এ অলওয়েজ বা অ্যাক্টিভেশন এনার্জি অলওয়েজ হাইয়েস্ট পজিশন থেকে তার বিক্রিয়কের যে শক্তিটা আছে এই 15 এটা বাদ দিলে যেটা হবে সেটাই হবে তার সক্রিয়ণ শক্তির মান। সুতরাং এটা হবে 65 কিলোজুল। অর্থাৎ আমি যদি কিলোজুল এককে প্রকাশ করি তাহলে ই এ বা এই বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি হচ্ছে 65 কিলোজুল। দেখো সক্রিয়ণ শক্তির মান যেহেতু পজিটিভ, সক্রিয়ণ শক্তি কিন্তু অলওয়েজ পজিটিভই হয়, কারণ সেখানে শক্তি প্রয়োজন হয়, এটা বন্ধন ভাঙতে সেখানে শক্তির প্রয়োজন হয়। তাহলে আমরা সর্বোচ্চ চূড়া থেকে বিক্রিয়ক পর্যন্ত যেটা বাদ দেব সেটা হচ্ছে সক্রিয়ণ শক্তির মান। এবার দেখো এখানে যদি তোমার প্রশ্ন করা হয় আমার এই লেখচিত্র থেকে এখানে বন্ধন গড়লে কি পরিমাণ শক্তি নির্গত হয়, তাহলে সেই মানটা হবে তখন এই 25 থেকে 80 বা 80 থেকে 25 বাদ দিলে সেটা হয় কত দেখো 55 কিলোজুল। 55 কিলোজুল অর্থাৎ -55 এত কিলোজুল শক্তি নির্গত হয়। শক্তি প্রয়োজন হয় 65 কিলোজুল আর নির্গত হয় 55 কিলোজুল। তাহলে ফাইনালি এই 65 থেকে যদি 55 মাইনাস করি তাহলে 65 আর 55 -55 আর 65, 65 তে প্লাস আর -55 হচ্ছে মাইনাস, তাহলে আলটিমেট কিন্তু আমার প্লাসটাই হয় অর্থাৎ 15 কিলোজুল। আর যদি ডেল্টা এইচ এর মান ইকুয়ালস 15 কিলোজুল হয় প্লাস 15 কিলোজুল, সুতরাং সেটা অবশ্যই তাপহারে বিক্রিয়া। বাট আমি ওইখান থেকে অতটুকু দূরে না গিয়ে আমি সরাসরি এখান থেকে বের করতে পারি, সেটা হচ্ছে ডেল্টা এইচ সমান এইচপি মাইনাস এইচ আর। এইচপি কি? এইচপি হচ্ছে হিট অফ প্রোডাক্টের হিট কত দেখো, প্রোডাক্টের হিট হচ্ছে 25 মাইনাস রিঅ্যাকট্যান্টের হিট 15, তাহলে 15 25 থেকে 15 বাদ গেলে তাহলে আমাদের মানটা হচ্ছে জাস্ট 10, যেটা আমি কিছুক্ষণ আগে 65 আর -55 এটা যোগ করলেও কিন্তু মাইনাস অর্থাৎ +10 হয়েছে এবং এখানেও +10 হচ্ছে। তার মানে আমরা বিক্রিয়ার শক্তি বা বিক্রিয়ার তাপ নির্ণয় করতে এই সমীকরণটা ব্যবহার করতে পারি Hp - Hr, এবং এই ক্ষেত্রে আমার 10 কিলোজুল প্লাস 10 কিলোজুল শক্তি এখান থেকে এটা প্রয়োজন হয়। সুতরাং কোনো বিক্রিয়ায় যদি তাপ শক্তির প্রয়োজন হয় তাহলে সেটা হচ্ছে তাপহারী বিক্রিয়া, এন্ডোথার্মিক রিঅ্যাকশন।
সুতরাং এখানে ডেল্টা এইচ এর মান এত, এই বিক্রিয়াটা একটা তাপহারী বিক্রিয়া, আর এখানে সক্রিয়ণ শক্তির মান হচ্ছে 80 থেকে 15 বাদ দিলে যে মানটা হয় সেটা হচ্ছে অর্থাৎ 65 কিলোজুল শক্তি হচ্ছে সক্রিয়ণ শক্তি বা অ্যাক্টিভেশন এনার্জির মান। এবার ধরো বাই চান্স আমি এখানে একটা ধনাত্মক প্রবাহ ইউজ করলাম, যেটা ধনাত্মক প্রবাহ ইউজ করার কারণে তখন বিক্রিয়াটা অর্থাৎ বিক্রিয়ক এবং উৎপাদের শক্তি কিন্তু ঠিক থাকবে, কিন্তু তখন তাকে সর্বোচ্চ চূড়ায় উঠতে অর্থাৎ বন্ধনটা ভাঙতে তখন কিন্তু কিছুটা কম সময়ের প্রয়োজন হবে, এবং কম সময়ের প্রয়োজন হলে এবং কম এনার্জির প্রয়োজন হবে। তখন ধরো এই 15 থেকে 50 কিলো জুলে সে তার সমস্ত বন্ধন ভেঙে যায়, তাহলে সেক্ষেত্রে সক্রিয় শক্তির মান হয়ে যাচ্ছে 50 থেকে 15 বাদ দিলে তার মানে মাত্র 35 কিলো জুল। তার মানে ধনাত্মক প্রবাহকের প্রভাবে আমার কোনো বিক্রিয়ার সক্রিয় শক্তি হ্রাস পায়। তাহলে যদি বলা হয় তাহলে কতটুকু হ্রাস পায়, তাহলে দেখো তখন আমরা এই যে 50 আর 80 তার মানে প্রায় 30 কিলো জুল শক্তি হ্রাস পায় আগে। অর্থাৎ আমি যদি এইখান থেকে মানে আগে 15 থেকে 80 ধরলে আমার 65 কিলো জুল মানে সক্রিয় শক্তি ছিল, আর এখন সেটা হচ্ছে মাত্র 15 থেকে যদি 50 যায় সেটা হচ্ছে 35। তাহলে 65 থেকে 35 বাদ দিলেও কিন্তু 30, অর্থাৎ ওইভাবেও করতে পারি, অথবা আমার এই অংশটা যেহেতু দুই জায়গায় কমন, সুতরাং এই অংশটা বিয়োগ করলে কিন্তু আমরা অর্থাৎ ধনাত্মক প্রবাহকের কারণে কতটুকু শক্তি হ্রাস পাচ্ছে সেই মানটাও কিন্তু বের করতে পারি। এটা হচ্ছে ধনাত্মক প্রবাহক, অর্থাৎ আমার এখানে অনেক সময় লেখচিত্রে আসে যেটা হচ্ছে নর্মাল লেখচিত্র, কিন্তু এই অংশটা হচ্ছে যখন আমি ধনাত্মক প্রবাহক ইউজ করবো তখনকার জন্য লাইনটা আমি ধরো লাইনটা এখানে মানে ডট 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 দিয়ে ইয়ে করতে পারি, ডট 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 দিয়ে ইয়ে করলে অর্থাৎ এরকম একটা সমীকরণ মানে লেখচিত্র। আবার যদি ঋণাত্মক প্রবাহক ইউজ করি, ঋণাত্মক প্রবাহক ইউজ করলে কি হবে, তখন কিন্তু ওই বিক্রিয়াটা দীর্ঘতম সময়ে আরো দীর্ঘ সময়ে সেটা উৎপাদে পরিণত হবে, তখনও কিন্তু বিক্রিয়া এবং বিক্রিয়ক এবং উৎপাদের শক্তি ঠিক থাকবে, কিন্তু তখন তাকে সর্বোচ্চ চূড়ায় যাইতে ধরো আমি এইখান পর্যন্ত দিয়ে তারপর এখানে আসি, এবং ধরলাম যে এখানে এই মানটা আমার যদি এরকম হয় 80, এখানে 90, এখানে 100, এখানে ধরো 110 ধরলাম, তার মানে অর্থাৎ আমার তখন সক্রিয়ণ শক্তির মান বৃদ্ধি পায় এবং সক্রিয় শক্তির মান 15 থেকে 110, তার মানে 15 থেকে যদি 110 বাদ দিই তাহলে সেটা হবে 95, তাহলে 95 কিলোজুল শক্তি, যেখানে 65 কিলোজুল সেটাই হয়ে যাবে তখন 95 কিলোজুল, তার মানে এই 15 থেকে শুরু করে 110 পর্যন্ত যাবে। সুতরাং ঋণাত্মক প্রবাহকের প্রভাবে কোনো বিক্রিয়ার সক্রিয় শক্তি বৃদ্ধি পায়, আর ধনাত্মক প্রবাহকের প্রভাবে কোনো বিক্রিয়ার সক্রিয় শক্তি হ্রাস পায়। তাহলে আমরা এই লেখচিত্র থেকে আমরা অনেকগুলো প্রশ্নের সমাধান পাইলাম, যে যদি বলা হয় সক্রিয় শক্তির মান কত, আবার যদি বলা হয় বন্ধন তৈরি করতে কতটুকু শক্তি নির্গত হয়, তখন জাস্ট এই অংশ থেকে উৎপাদ পর্যন্ত আসতে যেটুকু, অর্থাৎ এইটুকুই হচ্ছে বন্ধন গড়তে যে শক্তিটা নির্গত হচ্ছে। কারণ প্রথমে চূড়ায় যাইতে যেটা হবে সেটা হচ্ছে বন্ধন ভাঙতে, আর যখন আস্তে আস্তে বন্ধন গড়বে তখন সেই শক্তিটার মান অর্থাৎ ওই সর্বোচ্চ চূড়া থেকে শুরু করে উৎপাদ পর্যন্ত আসতে যেটুকু শক্তি নির্গত হবে সেটাই হচ্ছে বন্ধন গড়তে নির্গত শক্তি, আর ওটা হচ্ছে বন্ধন ভাঙতে প্রয়োজনীয় শক্তি, যেটা হচ্ছে যেটাকে আমরা সক্রিয়ণ শক্তি হিসেবে কাউন্ট করি। সুতরাং সক্রিয়ণ শক্তি আমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে, সক্রিয়ণ শক্তি কিন্তু বিক্রিয়কের সাথে সর্বোচ্চ চূড়ার তাপমাত্রার যে মানে শক্তির যে পার্থক্য সেটাই। আর আমরা যখন বিক্রিয়ার তাপ ডেল্টা এইচ বের করবো সেটা হচ্ছে HP মাইনাস HR, HP মানে হচ্ছে প্রোডাক্ট, হিট অফ প্রোডাক্ট মাইনাস হিট অফ রিঅ্যাক্টেন্ট, এবং সেখানে প্লাস আসলে সেটা তাপহারী বিক্রিয়া বা এন্ডোথার্মিক রিঅ্যাকশন, আর যদি সেটা মাইনাস আসে সেটা তাপ উৎপাদী বিক্রিয়া বা এক্সোথার্মিক রিঅ্যাকশন। তাহলে আমাদের মোটামুটি সক্রিয়ণ শক্তির অংশ বিশেষ থেকে যে যে প্রশ্নগুলো আসে তাহলে সেই জিনিসগুলো নিয়েই আমি মূলত আলোচনা করলাম। এরপরে আমরা যেটা চলে যাব সেটা হচ্ছে আমাদের কেপিকেসি নিয়ে বেশ কিছু প্রশ্ন থাকে, এবং কেপিকেসি থেকে অনেক সময় এই ধরনের কিছু প্রশ্ন হয় যে কেপিকেসির একক কোনটি,
তাহলে সেই ক্ষেত্রে একক কিভাবে বের করতে হয় সেটা আমি শর্টকাট ছোট মানে নিয়মটা দেখাচ্ছি, তোমরা একটু ভালো করে খেয়াল করো কেপি কেসির একক আমি কিভাবে বের করব। তাহলে আমাদের সহজেই তোমাদের এই জিনিসটা আয়ত্তে চলে আসবে। যাই হোক এখানে আমরা একটা দাগ দিয়ে রাখলাম, এখানে আলোর একটা রিফ্লেকশন করে সেই জন্য। যাই হোক আমরা এইবার চলে যাচ্ছি কেপি কেসির অংশ এবং লা শেতেলিয়ার নীতি থেকে কিছু প্রশ্ন যে আসে সেগুলো নিয়েই মূলত আলোচনা করব। কারণ এটার টোটাল অবজেক্টিভটা নিয়ে আলোচনা করতে গেলে আমাদের দীর্ঘ সময় দিতে হবে। তোমরা একটু ধৈর্য ধরে, আমি ধৈর্য ধরে ক্লাসগুলো করছি, সুতরাং তোমরাও তোমাদের উচিত সেই ধৈর্য ধরে ক্লাসগুলো দেখা, কোনো ধরনের স্কিপ না করে সেই জিনিসগুলো দেখা, কারণ এখানে অনেক ইনফরমেশন আছে। এবার আসো, প্রথমে আমি একদম শর্টকাট, অর্থাৎ আমার কেসি মানে কি আর কেপি মানে কি সেটা একটা বিক্রিয়ার আঙ্গিকে আমি দেখাচ্ছি। ধরো আমি ধরলাম যে নাইট্রোজেন প্লাস 3 হাইড্রোজেন এটা বিক্রিয়া করে 2NH3 উৎপন্ন করে। তাহলে এই বিক্রিয়ার যদি আমি কেসি নির্ধারণ করি তাহলে সেটা হবে কি, সেটা হবে উপরে হবে উৎপাদের ঘনমাত্রা হোল স্কয়ার ডিভাইড বাই বিক্রিয়কের ঘনমাত্রা নাইট্রোজেন ইনটু হাইড্রোজেন হোল কিউব। এটা কি করলাম ভালো করে দেখো, অর্থাৎ এখানে উৎপাদের যে মোল সংখ্যা ছিল 2 মোল সেটাকে পাওয়ার হিসেবে নিচ্ছি, আর কেসি থাকাতে এটার ঘনমাত্রা থার্ড ব্র্যাকেট দিয়ে ঘনমাত্রা ইউজ করা হয়। আর নাইট্রোজেন নাইট্রোজেন যেহেতু 1 মোল তার উপর কোনো পাওয়ার বসে নেই, কিন্তু হাইড্রোজেন যেহেতু 3 মোল সুতরাং তার উপর কিউব বসছে। ভালো করে খেয়াল করো, এটা কিন্তু আমরা লিখছি যখন কেসি আমরা নির্ধারণ করব তখন, তার আগে কিন্তু আমাকে বিক্রিয়াটা অবশ্যই সমতা মিলাইতে হবে। সমতা মিলানো ছাড়া কিন্তু আমরা কখনোই এটা করতে পারবো না। তাহলে সমতা মিলাইলাম, তারপর এটা পাইলাম। আর একইভাবে আমি যদি এটাকে কেপি নির্ধারণ করতাম তাহলে কি হইতো, তাহলে সেটা হইতো PNH3 হোল স্কয়ার ডিভাইড বাই PN2 ইনটু PH2 হোল কিউব। মানে যেটাই এখানে ঘনমাত্রা হিসেবে লিখছি সেটা এখানে আংশিক চাপ হিসেবে লেখা হয়, আর বাকি উপরে পাওয়ার যেটা হয় সেটা সিম্পলি তাদের মোল সংখ্যা যেটা থাকবে, অর্থাৎ যেটা কোনো একটা বিক্রিয়ক বা উৎপাদের মোল সংখ্যা বা সহগ যেটা থাকবে সেটাই পাওয়ার বা সূচক হিসেবে যাবে। এখন দেখো আমরা খুব সহজেই এই বিক্রিয়ার কেপিটা কিন্তু নির্ধারণ করতে পারি। কিভাবে? কারণ আমরা জানি আংশিক চাপের একক অ্যাটমসফিয়ার, চাপের একক। তাহলে এখানে হবে অ্যাটমসফিয়ার হোল স্কয়ার, আর এখানে অ্যাটমসফিয়ার ইনটু অ্যাটমসফিয়ার কিউব, তার মানে অ্যাটমসফিয়ার টু দি পাওয়ার 4। তাহলে এটা হচ্ছে অ্যাটমসফিয়ার স্কয়ার আর এটা হচ্ছে অ্যাটমসফিয়ার টু দি পাওয়ার 4। তাহলে খেয়াল করো এখানে যেহেতু পাওয়ার 4 এখানে 2, তাহলে নিচের থেকে উপরে যদি পাওয়ারটা যায় তখন প্লাসটা মাইনাস হবে, মাইনাসটা প্লাস হবে। তাহলে 4 যদি এখানে যায় 2 - 4, অর্থাৎ ফাইনালি এটা মান হবে অ্যাটমসফিয়ার টু দি পাওয়ার -2। খুব সিম্পলি আমরা বের করে ফেললাম যে এই বিক্রিয়ার এককটা হবে অ্যাটমসফিয়ার টু দি পাওয়ার -2। অর্থাৎ যখন কেপি আমরা নির্ধারণ করব তখনকার জন্য যেহেতু এই বিক্রিয়ার সমীকরণটা অর্থাৎ এককটা অ্যাটমসফিয়ার টু দি পাওয়ার -2 এবং চাপের একক অ্যাটমসফিয়ার সেটা টু দি পাওয়ার -2, কিন্তু আমরা জানি ঘনমাত্রার একক হচ্ছে মোল পার লিটার। সুতরাং আমাদের কেসি এর একক যেটা হবে সেটা এই অ্যাটমসফিয়ারের বদলে আমরা মোল পার লিটার টু দি পাওয়ার -2, মানে ওই যেটাই আমরা অ্যাটমসফিয়ার টু দি পাওয়ার -2 লিখছি সেটা হচ্ছে কেপি এর জন্য, কিন্তু তখন ঘনমাত্রার জন্য সেটা হবে অ্যাটমসফিয়ারের বদলে মোল পার লিটার হবে, আর ওটা -2টা যেটা হয়েছে এখানেও কিন্তু -2ই হবে। এখন এটার ক্ষেত্রে করতে গেলে হয়তো আমাদের কিছুটা বিভ্রান্তি হইতো, কারণ উপরে মোল পার লিটার নিচেও মোল পার লিটার কাটাকাটি, কিন্তু অ্যাটমসফিয়ার তো একটাই মান, সেজন্য করতে সুবিধা, সেজন্য তার উপর পাওয়ারটা আমি পরে বসাই দেব। তাহলে দেখো এখানে ফাইনালি এই যে মানটা আসবে মোল ইনভার্স 2 আর লিটার স্কয়ার, কারণ এই -2 দিয়ে মোল এর উপরে যেটা 1 আছে 1 দিয়ে -2 কে গুণ করলে -2, আর -1 দিয়ে -2 কে গুণ করলে -2, তার মানে মোল ইনভার্স 2 লিটার স্কয়ার, বা এটাকে যদি আমি লিটার স্কয়ার মোল
ইনভার্স 2 এইভাবেও কিন্তু লিখতে পারি। লিটার স্কয়ার মোল ইনভার্স 2, সুতরাং এটা হচ্ছে কেসি এর একক আর কেপি এর একক হচ্ছে লিটার। তাহলে এইভাবে কিন্তু আমরা যে কোনো বিক্রিয়ার কেসি এবং কেপি এর একক নির্ধারণ করতে পারি। এবার আসো আমরা আরো কিছু জিনিস দেখি, সেটা হচ্ছে যখন কোনো একটা বিক্রিয়ার, যেমন আমার সিম্পল এই বিক্রিয়াটার জন্য যদি বলে এখানে কেপি এবং কেসি এর সম্পর্ক নির্ধারণকারী সমীকরণ কোনটি এই বিক্রিয়ার জন্য, তার মানে আমরা জানি কেপি ইকুয়ালস কেসি আর টি টু দি পাওয়ার ডেল্টা এন। এখন দেখো এখানে ডেল্টা এন মানে হচ্ছে উৎপাদের মোট সংখ্যা 2 মাইনাস 3 একে 4 2 মাইনাস 4, তাহলে সমান কত হবে কেসি ইন্টু আর টি টু দি পাওয়ার মাইনাস 2। এখন এইটাতে মাইনাস 2 যেহেতু আছে, সুতরাং এটাকে আমরা এই আঙ্গিকেও লিখতে পারি কেসি ডিভাইড বাই আর টি হোল স্কয়ারও লিখতে পারি, কারণ যেটা মাইনাস 2 আছে সেটা যদি আমি 1 বাই লিখি তাহলে সেটা স্কয়ার হয়ে যাচ্ছে। তাহলে দেখো সিম্পলি আমি এখানে কিন্তু কেপি দিয়ে শুরু করেছিলাম, সুতরাং তখন আমাদের এইভাবে লিখতে পারি যে কেসি ইকুয়ালস কেপি আর টি টু দি পাওয়ার হোল স্কয়ার, এই মানটা হয়। অর্থাৎ কেপি সমান কেসি আর টি টু দি পাওয়ার মাইনাস 2 যেটা, সেটাই যদি আমি উল্টোভাবে কেসি সমান কেপি আর টি স্কয়ার হোল স্কয়ার লিখি তাহলে সেটা হয়। অর্থাৎ আমরা এইভাবে কিন্তু বের করতে পারি। সুতরাং যে কোনো বিক্রিয়ার ক্ষেত্রে আমরা যখনই মানে সমীকরণটা কেপি কেসির রিলেশন দেবে তখন সেটাকে মাইনাস থেকে প্লাস, প্লাস থেকে মাইনাস, তখন আমাদের প্রয়োজন অনুসারে সেটা করতে পারবো। তাহলে আমাদের আরেকটা গেল যে প্রথমত একক কিভাবে বের করতে হয়। আর খুব সিম্পল একটা জিনিস, সেটা হচ্ছে যেসব উভয়মুখী বিক্রিয়ার উভয় পাশে মোল সংখ্যা সমান, যেমন আমাদের সিম্পল হাইড্রোজেন প্লাস আয়োডিন বিক্রিয়া করলে 2HI উৎপন্ন হয়। এই ক্ষেত্রে এটার কেপি এবং কেসি এর মান কি হবে? কেপি এবং কেসি এর সমীকরণটা হবে কেপি সমান কেসি আর টি টু দি পাওয়ার ডেল্টা এন। ডেল্টা এন মানে 2 মাইনাস 2 ইকুয়ালস 0। দেখো এখানে উৎপাদের মোট সংখ্যা থেকে বিক্রিয়কের মোট সংখ্যা বিয়োগ আর টি, যে কোনো কিছুর উপর পাওয়ার যদি 0 হয় তাহলে সেটার মান হচ্ছে 1। তাহলে সুতরাং আমাদের কেপি সমান কেসি হবে। তাহলে একটা বিক্রিয়ার কেপি কখন কেসি এর সমান হবে? যখন উৎপাদের মোল সংখ্যা বিক্রিয়কের মোল সংখ্যার সমান হয়, অথবা তাদের মোল সংখ্যার পরিবর্তনটা শূন্য হয়। মোল সংখ্যার যদি কোনো পরিবর্তন না ঘটে তাহলে সেক্ষেত্রে কেপি কেসি এর সমান হবে। আর খেয়াল করে যদি বলা হয় এই বিক্রিয়ার কেপি এর একক কি, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে যেসব উভয়মুখী বিক্রিয়ার উভয় পাশে মোল সংখ্যা সমান থাকে সেই সব বিক্রিয়ার কেপি বা কেসি এর কোনো একক থাকবে না। কেন থাকবে না? আমি যদি এটার কেপি এর একক বের করতাম তাহলে সেটা হইতো উপরে, যেহেতু এটা অ্যাটমসফিয়ার হোল স্কয়ার, নিচে অ্যাটমসফিয়ার ইনটু অ্যাটমসফিয়ার তাও হোল স্কয়ার, তাহলে হোল স্কয়ার অ্যাটমসফিয়ার স্কয়ার যদি কাটাকাটি যায় তাহলে কোনো একক থাকবে না। একইভাবে যেখানে কেপি এর একক থাকবে না সেখানে কেসি এর কোনো একক নাই, কারণ কেসি যখন নির্ধারণ করবো আমরা এইটা মোল পার লিটার হোল স্কয়ার আর এটা মোল পার লিটার ইনটু মোল পার লিটার, তাও কিন্তু মোল পার লিটার হোল স্কয়ার, সুতরাং কাটাকাটি করলে কিছু থাকে না। সুতরাং উভয়মুখী বিক্রিয়ার ক্ষেত্রে কেপি সমান কেসি, আবার কেপি এরও একক নাই, কেসি এর একক নাই। তাহলে একক নিয়ে আমাদের কিন্তু হাজারীনাথ স্যারের বইতে এখানে একটা জায়গায় হয়তো লেখা আছে যে কেপি এবং কেসি এর কোনো একক নেই, কিন্তু সেটা আমরা দেখতেছি এই ধরনের প্রশ্ন কিন্তু আসে যে কেপি বা কেসি এর একক কোনটি, সুতরাং আমাকে তখন সেক্ষেত্রে ওয়াইজলি সেটা উত্তর দিতে হবে যে কেপি বা কেসি এর একক কি হতে পারে। তাহলে আমরা আরেকটা টপিক শেষ করলাম যে কেপি বা কেসি এর একক কি সেটা। এইবার আমরা আরেকটু ছোট্ট একটা ক্রিটিক্যাল প্রশ্নে যাই। এই ক্রিটিক্যাল প্রশ্নটা অবশ্য মানে আমাদের পরীক্ষায়ও সেভারাল টাইমস আসছে, তোমরা একটু ঠান্ডা মাথায় চিন্তা করো তাইলে ইয়ে করতে পারো। যেমন দেখো সেটা হচ্ছে, ধরো আমি একটা বিক্রিয়া করলাম যে নাইট্রোজেন প্লাস 3 হাইড্রোজেন, এটা বিক্রিয়া করলে
2NH3 উৎপন্ন হয়, উৎপন্ন হয়। আবার এই বিক্রিয়াটাকে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে হাফ N2 প্লাস 3/H2 এটা বিক্রিয়া করলে NH3 উৎপন্ন হয়। লক্ষ্য করো, ভালো করে খেয়াল করো, হাফ N2 প্লাস 3/2H2 ইকুয়ালস NH3 হলে আর N2 প্লাস 3H2 2NH3 হলে এই বিক্রিয়ার যদি সাম্য ধ্রুবক আমার K1 হয় এবং এইটার সাম্য ধ্রুবক যদি K2 হয় তাহলে K1 এবং K2 এর মধ্যে কি সম্পর্ক, এই ধরনের প্রশ্ন কিন্তু আসছে। মানে এই বিক্রিয়ার সাম্য ধ্রুবক K1 আর এই বিক্রিয়ার সাম্য ধ্রুবক K2। তুমি হয়তো চিন্তা করতেছো এখানে এই সমীকরণকে আমি 2 দিয়ে গুণ করলেই তো এটা হয়ে যাবে, তাহলে আমার মনে হয় এটা 2K1 হবে, এরকম ব্যাপার না। দেখো আমি যদি এই বিক্রিয়ার জন্য অর্থাৎ K1 যেটা আছে K1 সমান এই বিক্রিয়াটা লিখি যে উপরে হবে NH3 ডিভাইডেড বাই এইটা হবে N2 টু দি পাওয়ার হাফ ইনটু H2 টু দি পাওয়ার 3/2 এটা লিখতে পারি। কারণ নরমালি দেখো K1 সমান আমরা জানি যে উৎপাদের ঘনমাত্রা ডিভাইড বাই বিক্রিয়কের ঘনমাত্রা উপযুক্ত মোল সহ, মানে সূচক সহ। তাহলে এটা যদি হাফ মোল তাহলে হাফ লিখলাম আর 3/2 লিখলাম। এবার আমরা যদি K2 বের করি কিভাবে, আমি K2টা এখানে দেখাচ্ছি। K2 ইকুয়ালস কি হবে, K2 যেহেতু আমাদের এই সমীকরণের সাম্য ধ্রুবক হচ্ছে K2, তাহলে আমরা লিখতে পারি সেটা হচ্ছে NH3 হোল স্কয়ার আর এটা হচ্ছে N2 ইনটু H2 হোল কিউব। ভালো করে খেয়াল করে দেখো, আমার এখানে যে সমীকরণটা আছে সেটা NH3 ডিভাইড বাই N2 টু দি পাওয়ার হাফ H2 টু দি পাওয়ার 3/2। এখন আমরা যদি এই সমীকরণকে পুরোটাকে হোল স্কয়ার করি তাহলে কিন্তু সেটা কিন্তু এই সমীকরণের মতোই দাঁড়ায়, কারণ NH3 কে হোল স্কয়ার করলে NH3 হোল স্কয়ার হবে। N2 কে যদি স্কয়ার করি তাহলে এটা 2 কাটাকাটি গিয়ে শুধু এটা হবে, আর এইটাকে যদি স্কয়ার করি তাহলে 3 যেটা আছে, ভালো করে খেয়াল করো, অর্থাৎ আমার 2 কাটাকাটি গিয়ে করে কিন্তু এটা কিউব আসবে। অর্থাৎ আমি এখানে পুরো এই সমীকরণটাকে হোল স্কয়ার করলে তাহলে সেই মানটা কিন্তু এটা আসে, অর্থাৎ আমরা এখানে K1 স্কয়ার বলতে পারি। তার মানে অর্থাৎ এই সমীকরণকে যদি আমি এই আঙ্গিকে লিখে হোল স্কয়ার করে দিই তাহলে কিন্তু সেটা হুবহু এটাই আসবে। তার মানে আমাদের K2 সমান K1 স্কয়ার। দেখো ভালো করে, K2 ইকুয়ালস K1 স্কয়ার, বা আমরা যদি এখান থেকে সুতরাং এইভাবে লিখতে পারি K1 ইকুয়ালস রুট ওভার K2। তার মানে সমীকরণটা আমরা এটাও দাঁড়াইতে পারি K2 সমান K1 স্কয়ার, অর্থাৎ 2 দিয়ে ভাগ করলে যেটা হবে সেটা স্কয়ার করলেই কিন্তু ওইটার মানটা দাঁড়াবে। তাহলে K1 ইকুয়ালস রুট ওভার K2 অথবা K2 ইকুয়ালস K1 স্কয়ার। এটি হচ্ছে আমাদের এই দুটো সমীকরণের মধ্যে সম্পর্ক, তাদের K1 এবং K2 এর মধ্যে সম্পর্ক। যদি তোমরা এটা কিন্তু তোমাদের অবজেক্টিভের এই প্রশ্ন কোনো একটা বোর্ডে আসছে, সুতরাং আমি এই অংশটা ক্লিয়ার করলাম। এই ধরনের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেক্ষেত্রে, যেমন ধরো একদম সিম্পল জিনিস, আমি ধরো একটা বিক্রিয়া করলাম N2O4, এটাকে বিয়োজিত করলে 2NO2 উৎপন্ন হয়। এখন যদি বাই চান্স আমি এই বিক্রিয়ার মান হচ্ছে K1, আবার এটাকে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে হাফ N2O4 এটা বিক্রিয়া করলে অনলি NO2 উৎপন্ন হবে। তাহলে সেক্ষেত্রে এটার যদি K2 হয় তাহলে আমার আবারও আগের মতো আমরা তখন হিসাব করব কি, যে K2 ইকুয়ালস রুট ওভার K1, এই মানটাই কিন্তু দাঁড়ায়। ঠিক আছে, আমাদের পরের অংশটা যেহেতু অর্থাৎ যে মানটা এখানে K1 না, হ্যাঁ K2 সমান রুট ওভার K1 নাকি তাহলে আমরা কিভাবে করব, অর্থাৎ K2 ইকুয়ালস না K1 ইকুয়ালস এই যে এই মানটা, অর্থাৎ এটা মানে K1 ইকুয়ালস K2 স্কয়ার হবে।
K1 হবে K2 স্কয়ার বা K2 ইকুয়ালস √K1। তাহলে এইভাবে আমরা এখানে যেরকম করছি K2 সমান আমার এটা কিন্তু উল্টাটা করছিলাম, কারণ এটা আমার যেটা 2 দিয়ে গুণ করার পরে যেটা সেটাকে K2 ধরছিলাম, কিন্তু এখানে আমরা উল্টাটা ধরছি, সেই জন্য আমার এখানে মানটা উল্টে আসছে। তাহলে সুতরাং এইভাবেই কিন্তু আমি কোনো একটা বিক্রিয়া সমাধান করতে পারবো, যে একটা সাম্যধ্রুবকের সাথে অন্যটার সাম্যধ্রুবক কিভাবে সম্পর্কিত। আমি যদি 3 দিয়ে ভাগ করতাম বাই চান্স, তাহলে কিন্তু তখন সেটা কিউব হয়ে যেত। তার মানে একইভাবে আমরা এই ধরনের সমীকরণের ক্ষেত্রে যেভাবে দেওয়া হোক না কেন আমরা বের করতে পারবো। সিম্পলি আরেকটা বিক্রিয়া, যেমন ধরো H2 প্লাস O2 বিক্রিয়া করলে এটা ধরো 2H2 প্লাস O2 2H2O এটা আসে। কিন্তু যদি আমি H2 প্লাস হাফ O2 এটা বিক্রিয়া করলে যদি অনলি H2O আসে, তাহলে একটার সাথে একটা সম্পর্ক ওই যে এটা সমান ওটা স্কয়ার, যেটা হাফ আছে সেটা স্কয়ার, এটা স্কয়ার, অথবা এটা সমান ওইটার √। তাহলে ওইভাবেই আমরা রেগুলার K1 এবং K2 এর সমীকরণে মানে সম্পর্ক রিলেশনটা বের করতে পারব। তাহলে আমাদের আরো একটা অংশ শেষ। এইবার আমরা চলে যাব এর পরের যেটা আছে, সেটা হচ্ছে লা-শাতেলিয়ার নীতি নিয়ে আমাদের কিছু কথাবার্তা হয়তো আছে। সেই লা-শাতেলিয়ার নীতিটা আমি খুব সংক্ষেপে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। লা-শাতেলিয়ার নীতিটা যদিও আমাদের সেটা ভিডিও ক্লিপে যেখানে আমরা সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করি সেখানে একাধিকবার হয়তো আলোচনা করেছি, কিন্তু তারপরও আমাদের এখন লা-শাতেলিয়ার নীতিটা একদম সম্পূর্ণ সুন্দর করে আমি বুঝিয়ে দিচ্ছি আবারও। তাহলে সেই বিক্রিয়াটা দেখো। ধরো আমি একটা বিক্রিয়া একদম সিম্পল 2NH3 এটা বিয়োজিত হইলে 2NH3 মানে 2 মোল অ্যামোনিয়া বিয়োজিত হইলে নাইট্রোজেন প্লাস 3 হাইড্রোজেন উৎপন্ন করে, এবং এখানে ডেল্টা H এর মান প্লাস 92.2 কিলো জুল দেওয়া আছে। এই বিক্রিয়ায় তাপ, চাপ এবং ঘনমাত্রার কি ভূমিকা সেটি আমাদেরকে ব্যাখ্যা করতে হবে। তাহলে প্রথমে দেখো লা-শাতেলিয়ার নীতিটা আমি বারবারই মানে এভাবেই বলি যে লা-শাতেলিয়ার নীতিটা হচ্ছে যখন কোনো উভমুখী বিক্রিয়া সাম্যাবস্থায় থাকবে, সাম্যাবস্থায় থাকাকালে বিক্রিয়াটির যখন কোনো নিয়ামক পরিবর্তন করা হয়, নিয়ামক হচ্ছে তাপ, চাপ এবং ঘনমাত্রা, যদি বিক্রিয়াটির কোনো নিয়ামক পরিবর্তন করা হয় তখন বিক্রিয়ার সাম্যাবস্থা এমন একটি দিকে সরে যাবে যেন নিয়ামক পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়। এবার দেখো এগুলো তাত্ত্বিক কথাবার্তা হয়তো অনেক সময় অনেক কিছু মানে তোমরা মুখস্থ করার জন্য মুখস্থ করো, কিন্তু আমাদের এখানে খেয়াল করো এই বিক্রিয়াটায় ডেল্টা এইচ যেহেতু প্লাস 92.2 কিলোজুল, তার মানে এইটুকু তাপশক্তির প্রয়োজন হচ্ছে। এটা তাপহারী বিক্রিয়া, সুতরাং তাপহারী বিক্রিয়ায় যে তাপটা দেওয়া আছে সেটা কিন্তু আমাদের এই বিক্রিয়কের সাথে আমার 92.2 কিলোজুল শক্তি লাগবে। অ্যামোনিয়া প্লাস 92.2 কিলোজুল শক্তি দিলে তারপর নাইট্রোজেন এবং হাইড্রোজেন উৎপন্ন হবে। অর্থাৎ এই বিক্রিয়া মানে ডেল্টা এইচ এর যে মানটা দেওয়া আছে, ডেল্টা এইচ পজিটিভ হিসেবে দেওয়া আছে, মানে কি এটা তাপহারী বিক্রিয়া, এবং তাপহারী বিক্রিয়া মানে কিন্তু সেটা বিক্রিয়কের সাথে ওই তাপটা যোগ হইলেই প্লাস হইলে অ্যাড হইলেই তারপর বিক্রিয়াটা অগ্রসর হবে, এবং তারপরে বিক্রিয়াটা হয়ে সাম্যাবস্থায় নাইট্রোজেন হাইড্রোজেন উৎপন্ন করবে। এবার খেয়াল করো এই বিক্রিয়ায় আমার বাম পাশে তাপ অলরেডি এটার সাথে এত কিলোজুল তাপশক্তি দিলে এই বিক্রিয়াটা এদিকে যায়। আমি যদি তাপমাত্রাটা আরো বাড়িয়ে দিই, এই বিক্রিয়ায় তাপ বাড়াইলে কোন দিকে অগ্রসর হবে? কারণ বিক্রিয়কের পাশে তো অলরেডি তাপ আছে, সুতরাং তাপ যদি আমি আরো বাড়াই তাহলে এমন একটা দিকে যাবে যেটা যেদিকে গেলে তার তাপটা প্রশমিত হয়ে যায়। তাহলে বিক্রিয়া কখনো উল্টো দিকে আসবে, কারণ উল্টো দিকে আসলেই তো অ্যামোনিয়ার সাথে 92.2 কিলোজুল এখানে তাপ তৈরি হয়, তাহলে বিক্রিয়াটা দিকে আসবে না। তখন আমি তাপ বাড়াইলে বিক্রিয়াটা সামনের দিকে যাবে, কারণ সামনের দিকে কোনো তাপ নাই, সুতরাং ওই তাপটা প্রশমিত হয়ে যাবে। তাহলে এই বিক্রিয়ায় তাপ বৃদ্ধি করলে বিক্রিয়া সামনের দিকে যায়, আর সামনের দিকে গেলে কি হয়? নাইট্রোজেন এবং হাইড্রোজেন উৎপন্ন হয়, অ্যামোনিয়া বিয়োজিত হয়, অর্থাৎ বেশি পরিমাণে উৎপন্ন হয়। তাপ বাড়াইলে বেশি পরিমাণে উৎপাদন করে, যত বেশি তাপ বাড়াবো তত বেশি এখানে উৎপাদ পাওয়া যাবে। সেকেন্ড টার্ম, আমি যদি তাপ কমাই তাহলে সেক্ষেত্রে কি হবে? তাহলে তাপ কমাইলে যেহেতু এই বিক্রিয়ায় তাপ আমি যেটুকু কমাচ্ছি বিক্রিয়াটা তখন এদিকে এসে অ্যামোনিয়া
এবং কিছু তাপ উৎপন্ন করবে, কারণ যেটুকু তাপ আমি কমাচ্ছি সেটুকু প্রশমিত হওয়ার জন্য যা করবে, মানে কি আমি তাপ কমা ফেললাম, তার মানে তাপটা আবার ওই বৃদ্ধি পাওয়ার জন্য তখন বিক্রিয়াটা এদিকে চলে আসবে। সুতরাং এদিকে আসলেই তো অ্যামোনিয়ার সাথে 92.2 কিলোজুল তাপ উৎপন্ন হয়, কারণ আমি যেটুকু কমাচ্ছি সেটাও আবার উৎপন্ন হয়েই প্রশমিত হয়ে যাবে। তাহলে এই বিক্রিয়ায় তাপ হ্রাস করলে বিক্রিয়ার পশ্চাৎ দিকে আসবে। পিছনের দিকে আসা মানেই হচ্ছে এখানে বাম ডান না লিখে আমার বিক্রিয়ার সম্মুখ দিকে যাই নাকি পশ্চাৎ দিকে যাই এটা লিখতে হবে। তাহলে বিক্রিয়া পশ্চাৎ দিকে আসলে নাইট্রোজেন হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া তৈরি হবে, অথবা বিক্রিয়কের পরিমাণ বেড়ে যাবে, কারণ এদিকে আসলে এটা বিক্রিয়া, এই পাশে এটা কিন্তু এখানে বিক্রিয়ক, আচ্ছা বেড়ে যাবে। এবার দেখো আমাদের তাপের ব্যাপারটা, অর্থাৎ যখনই ডেল্টা ইজ পজিটিভ বা নেগেটিভ থাকবে সেটা দিয়ে আমি এক্সপ্লেন করতে পারবো। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে চাপের কি ভূমিকা। প্রথম কথা হচ্ছে তুমি প্রথমে দেখবা যে ওই উপাদানগুলো সবগুলো গ্যাসীয় অবস্থায় আছে কিনা। যদি সবগুলো উপাদান গ্যাসীয় অবস্থায় থাকে সেক্ষেত্রে চাপের ভূমিকা থাকবে, কিন্তু যদি কোনো একটা পদার্থ তরল হয় বা কঠিন হয় সেক্ষেত্রে ওই বিক্রিয়ায় চাপের কোনো ভূমিকা নাই। তাহলে সেক্ষেত্রে দেখো এখানে বিক্রিয়াগুলো, ধরো আমি এখানে অ্যামোনিয়া নাইট্রোজেন হাইড্রোজেন সবগুলো গ্যাসীয় অবস্থা ধরে নিলাম। এবার অ্যামোনিয়ার মোল সংখ্যা হচ্ছে 2 মোল, কিন্তু এখানে নাইট্রোজেন এবং হাইড্রোজেনের মোল সংখ্যা হচ্ছে 1 + 3 = 4 মোল। তার মানে বিক্রিয়ক শুধু 2 মোল কিন্তু উৎপাদ 4 মোল। যে পাশে মোল সংখ্যা বেশি সে পাশে চাপও বেশি, সুতরাং বোঝা যাচ্ছে এই পাশে চাপ বেশি। তার মানে আমি মনে মনে ধরে নিতে পারি যে এই পাশে এক্সট্রা চাপ আছে, কারণ মোল সংখ্যা বেশি। এখন এই বিক্রিয়া যদি আমি চাপ দেই, চাপ এই পাশে এমনিতে আছে, সুতরাং বিক্রিয়াটা চাপ প্রশমনের জন্য বিক্রিয়াটাকে পিছন দিকে নিয়ে যাবে, অর্থাৎ পিছন দিকে নিলেই অ্যামোনিয়া তৈরি হবে, উৎপাদের পর বিক্রিয়কের পরিমাণ বেড়ে যাবে, বিক্রিয়া পশ্চাৎ দিকে যাবে চাপ বাড়াইলে। আর যদি চাপ কমাই তাহলে বিক্রিয়া সামনের দিকে যাবে, সামনের দিকে গিয়েই ওটা প্রশমিত হবে। তার মানে এই বিক্রিয়াকে যদি আমি সামনের দিকে নিয়ে যাই, অর্থাৎ বেশি পরিমাণ উৎপাদ পাইতে চাই, তাহলে চাপ হ্রাস করতে হবে। চাপ বৃদ্ধি করলে তো বিক্রিয়া পিছন দিয়ে যাবে, তাহলে উৎপাদ বেশি বাড়বে না। আর ঘনমাত্রার ব্যাপারটা, অলওয়েজ বিক্রিয়কের ঘনমাত্রা বাড়লে বিক্রিয়ার সামনের দিকে যায়, আর উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি করলে বিক্রিয়ার পিছন দিকে যায়। আবার উৎপাদের ঘনমাত্রা হ্রাস করলেও কিন্তু বিক্রিয়ার সামনের দিকে যায়। যেমন আমি এই উপাদানটা উৎপন্ন হওয়ার সাথে সাথে সেখান থেকে নিয়ে ফেললাম, তাহলে যতবার নিব ততবার বিক্রিয়াটা সামনের দিকে যাবে। আমি বিক্রিয়াটা একটা এক্সাম্পল হিসেবে যদি তোমাদেরকে বলি, যেমন ধরো পাশাপাশি দুটো চৌবাচ্চা আছে, একটা চৌবাচ্চা পানিপূর্ণ আর একটা চৌবাচ্চা একদম খালি। আমি যদি বাই চান্স এখানে একটা নল দিয়ে সংযুক্ত করি, তাহলে নল দিয়ে সংযুক্ত করলে এবং নলটাকে খুলে দিলে তখন এই পাশে পানি ওই পাশে গিয়ে যখন দুই পাশে সমান সমান হয়ে যাবে তখন প্রবাহটা অলমোস্ট বন্ধার মতো শো করবে। তার মানে এখান থেকে পানি এসে এখানে আসছে, দুটো সমান সমান লেভেল হয়ে গেছে। এখন এই বিক্রিয়ায় এই পাত্রে বা এই কন্টেনারে যে পানিগুলো আসছে সেই পানিগুলো যদি আমি ওখান থেকে ছেঁকে ফেলি তখন সেখানে আবার পানি এসে ভর্তি হবে, অর্থাৎ যতবার আমি নিয়ে নিব ততবার এখানে পানি এসে ভর্তি হবে। সুতরাং এখানেও উপাদানটা যদি আমি সরিয়ে ফেলি বিক্রিয়াস্থল থেকে, তখন বিক্রিয়াটা সামনের দিকে গিয়ে আবার উৎপাদ তৈরি করবে, কারণ প্রতিবারই সেই সাম্য অবস্থা অর্জন করতে চাইবে। তাহলে এই হচ্ছে আমাদের লাসেথেলের নীতি, তাপ, চাপ এবং ঘনমাত্রার ভূমিকা। তাহলে আজকে পর্যন্ত আমরা যেটুকু আলোচনা করলাম, অনেকটুকু আলোচনা করেছি, এবং সেটার মধ্যে সক্রিয়ণ শক্তি খুবই ইম্পর্টেন্ট। প্রভাবিত, অপ্রভাবিত, মানে যেখানে প্রভাবক আমি ইউজ করি, আবার ধনাত্মক প্রভাবক ইউজ করলে কি হয়, ঋণাত্মক প্রভাবক ইউজ করলে কি হয়, সক্রিয়ণ শক্তি কীভাবে বের করতে হয়, আর্হেনিয়াস সমীকরণ, সেটা অ্যালেনকে এর বিপরীতে যদি আমি 1/T স্থাপন করি তাহলে রেখাচিত্রটা কি হয়, ঢাল কি হয়, এগুলো সবগুলো দেখে না, তাই আমরা এভাবে ইয়ে করতে পারবো। আমাদের আরেকটা ইম্পর্টেন্ট সূত্র রয়ে গেছে, সেটা হচ্ছে ভ্যান হফের সমীকরণ। দেখো ভ্যান হফের সমীকরণটা যদি আমি তোমাদেরকে বলতে চাই তাহলে সেটা ভ্যান হফের সমীকরণটা কি দাঁড়ায়, একটু আমি বের করতে পারি কিনা দেখি। হ্যাঁ, সেটা হচ্ছে, আমি এগুলো মুছে দিচ্ছি, ভ্যান হফের সমীকরণটাই লিখে দেখাচ্ছি, সেটা কিন্তু মাঝে মধ্যে পরীক্ষায় আসে। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে সাম্যাঙ্ক বা কেপি এর উপর তাপমাত্রার প্রভাব, এবং সেটা লগ কেপি ইকুয়ালস মাইনাস ডেল্টা এইচ বাই 2.303 আর
মাইনাস ডেল্টা এইচ ডিভাইড বাই 2.303 আর ইন্টু 1/t, এটা প্লাস ধ্রুবক, মানে আমাদের অনেকটা আগে আর্নিয়াস সমীকরণের মতোই, কিন্তু এখানে লগ কেপি এর এগেইনস্টে এখানে মাইনাস ডেল্টা এইচ বাই 2.303 আর ইন্টু 1/t প্লাস ধ্রুবক। এবার খেয়াল করো, আমাদের এটা যদি বলা হয় তাপ উৎপাদে এবং তাপ হার বিক্রিয়ার ক্ষেত্রে লগ কেপি এর সাথে 1/t এর সম্পর্কটা কি, তাহলে সেক্ষেত্রে আমরা যেটা হিসাব করব, দেখো একটু আমি শর্টকাট করে লিখি। তাহলে সেক্ষেত্রে আমি যদি উপরের দিকে লগ কেপি ধরি, লগ কেপি, এবং এদিকে যদি 1/t দাঁড় করাই, এই যে 1/t আর এটা লগ কেপি, এখানেও আমি 1/t এবং লগ কেপি। দেখো তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের ডেল্টা এইচ এর মান হচ্ছে নেগেটিভ, তাহলে আমি যখন এখানে একটা নেগেটিভ মান বসাবো তখন এই নেগেটিভ মিলে পজিটিভ হয়ে যাবে। এখন তখন সমীকরণটা y = mx + c এই আকার ধারণ করে, এবং y = mx + c সমীকরণটা তখন আমার এরকম দাঁড়ায়। অর্থাৎ যখনই আমি ডেল্টা এইচ এর মানটা নেগেটিভ ধরবো তাপ উৎপাদী, তার মানে আমার এই লেখচিত্র যেটা আছে সেটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে, কারণ ডেল্টা এইচ এর মান নেগেটিভ তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে, আবার সমীকরণও নেগেটিভ আছে, তাহলে নেগেটিভ মিলে কিন্তু পজিটিভ হয়েছে, তাহলে তখন এই সমীকরণটা y = mx + c আকার ধারণ করে, তখন মানটা এরকম। কিন্তু যখন তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে হয়, তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে কিন্তু ডেল্টা এইচ পজিটিভ, তো পজিটিভ মান যদি বসাই তাহলে কিন্তু এখানে একটা নেগেটিভ মান থেকে যায়, এবং নেগেটিভ মানটা থাকলে তখন এই সমীকরণটা তখন জাস্ট এরকম শো করে যে 1/t এর এগেইনস্টে লগ কেপি যদি আমি এখানে করি, সেটাও এই ঢালের মান m এর মান মাইনাস হলে তখন মানটা অর্থাৎ নিম্নমুখী হয়, আর তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে ঊর্ধ্বমুখী হয়। জাস্ট এইটুকু দিয়ে যদি তুমি এক্সপ্লেন করো তাইলে হবে। তাহলে এটা হচ্ছে আমাদের ভ্যান অফের সমীকরণ, ভ্যান অফ, এটা খুবই ইম্পর্টেন্ট সমীকরণ, ভ্যান অফের সমীকরণ। তাহলে এটা তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে এবং তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে কেমন হয় সেটারই এক্সপ্লেনেশন হচ্ছে এটা। তাহলে দেখো আমরা হয়তো কিছুটা ধীরে ধীরে অগ্রসর হলেও অন্ততপক্ষে এই চ্যাপ্টার নিয়ে যাতে আমাদের মোটামুটি সব ধরনের প্রশ্নের সমাধান তোমরা পাও, সেজন্যই কিন্তু আমার এই কষ্টটুকু। যদি আমার কষ্টের সাথে তোমাদের কষ্ট কিছুটা একাত্মতা ঘোষণা করে তাহলেই আমার পরিশ্রম সার্থক। আর তোমাদেরকে সবসময় বলি যে ভিডিওগুলো স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অন্তত ভিডিওগুলো দেখবা, সেখানে যদি কোনো ইনফরমেশন, কোনো মানে কিছু তোমাদের মানে মনোমত না হয় যে স্যার এই ধরনের স্বভাব বিরুদ্ধ কথা কীভাবে বলতেছে, যে এটা তো এরকম হওয়ার কথা, এরকম কেন হলো, তবে সেই জিনিসগুলো অন্ততপক্ষে আমার ভিডিওর কমেন্ট বক্সে কিংবা আমার সাথে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার যেভাবে কানেক্টেড আছো, তাহলে সেভাবে অবশ্যই প্রশ্নটা করবা, তাহলে আমি অন্ততপক্ষে সেই জিনিসগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে আমাদের আজকে এই পর্যন্ত আমাদের সেকেন্ড লেকচার এই রাসায়নিক পরিবর্তনের এমসিকিউর উপর। আমাদের হয়তো আরও একটা লেকচার কিংবা দুইটা লেকচার লাগলেও কোনো সমস্যা নেই, আমরা তারপরে 3-4টা যতটুকু দরকার অতটুকু দিয়েই পুরো চ্যাপ্টারটা শেষ করব। সো আমার একটা ইচ্ছা আছে যে প্রতিটা চ্যাপ্টারের উপর এইভাবে এমসিকিউর উপর অনেকগুলো ভিডিও করব স্টেপ বাই স্টেপ। তাহলে আমাদের আজকে সক্রিয়ণ শক্তি গেল, সক্রিয়ণ শক্তির সাথে আর্নিয়াস সমীকরণ, তারপর আর্নিয়াস সমীকরণ ছাড়াও আমাদের সক্রিয়ণ শক্তি বিক্রিয়া তাপ কিংবা সেটা প্রভাবিত বিক্রিয়া অথবা প্রভাবিত আর অপ্রভাবিত মানে কি, যেখানে প্রভাবক ইউজ করা হয় বা প্রভাবক যেখানে ইউজ করা হয় না, অথবা যেখানে ধনাত্মক প্রভাব অথবা ঋণাত্মক প্রভাবক ইউজ করা হয়, তাহলে সেক্ষেত্রে লেখচিত্রটার কী অবস্থা হবে। তারপরে এরপরে কেপি এবং কেসি এর একক, খুব ইম্পর্টেন্ট কিন্তু কেপি কেসি এর সাথে সম্পর্ক। আমি আরেকটা যেটা দেখেছিলাম লাস্টে, যে কোনো একটা বিক্রিয়ার যদি সাম্যধ্রুবক K1 হয়, আরেকটা বিক্রিয়ার সাম্যধ্রুবক K2 হয়, এর একটার সাথে একটা সম্পর্কটা কি। আর এখানে আমরা যেটা এখন দেখাইলাম সেটা হচ্ছে ভ্যান অফের সমীকরণ, সেটা তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে কেমন হয়, তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে কেমন হয়, এই সব কিছুই ক্লিয়ার করলাম। নেক্সট ক্লাস তোমরা সেটা দেখবা, আমরা পিএইচ বাফার দ্রবণ নিয়ে আলোচনা করবো। এখানে কিন্তু অনেক প্রশ্ন আছে যেগুলো তোমাদের মানে ধরাছোঁয়ার যেগুলো আইডিয়া আছে, অথবা অনেক কিছু বোঝানো ভালো করে। সো আমি সব কিছু মানে খুঁটিয়ে সেটা দেখিয়ে দিই।
তো ঠিক আছে, বেস্ট অফ লাক, আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন।